দেখা সে একটু খেয়াল করেন, দেখেন 241 এতে ট্রায়াল কোর্টের প্রথম স্টেজ হচ্ছে আসামি কি অভিযোগ গঠন করবে নাকি ডিসচার্জ দেবে। এই দুইটা পাশাপাশি 241 এ আর 242 পাশাপাশি, দুই হাতে দুইটা। ম্যাজিস্ট্রেট মনে করেন আমি আছি, দুই হাতে দুইটা, ডান সাইডে আছে 241 এ, বাম সাইডে আছে 242। ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে আমি কি ডান দিকে যাবো না বাম দিকে যাবো। যদি ডান দিকে যায় 241 এ আসামিকে ডিসচার্জ মামলা শেষ হয়ে যায়। বুঝছেন কিনা? এরপরে এই স্টেজ গুলো নাই এই জায়গায়। যদি আদালত মনে করে যে না, চার্জের ঘটনার মধ্যে যথেষ্ট সাফিসিয়েন্ট গ্রাউন্ড আছে, অভিযোগ গঠন করা যাবে, দেন কি করবে 242 দ্বারা আসামি চার্জ গঠন করবে। বুঝছেন কিনা? না বুঝলে জিজ্ঞাসা করবেন, চার্জ গঠন করবে। ফাইন্যান্স রিপোর্ট না, চার্জশিট দিলেও পাবে। চার্জশিট হচ্ছে পুলিশ রিপোর্ট গ্রহণ করতে আদালত বাধ্য না। আদালত পুলিশ রিপোর্ট যেটা আসছে আদালতের কাছে মনে হয়েছে যে না, এটা আইনত চার্জ গঠন করার মতো কোনো উপাদান নাই, সেটা আবার আমরা কোথায় পাবো? আমরা করবো 200 বারবার বলছি ধারা 221, 222, 223, এই তিনটা ধারার মধ্যে কয়েকটা উপাদান আছে। একটা চার্জ গঠন করতে হলে এই উপাদান থাকতে হবে, এর অনুপস্থিত থাকলে সেদিন চার্জ গঠন হবে না, ডিসচার্জ হবে, আসামি ডিসচার্জ পায়। এই যে আমি এর আগে আপনাদেরকে ক্লাস নিতে বলছি যে অনেক বাদী পক্ষের ভুলের কারণে আসামিকে শাস্তি দেওয়া যায় না, মামলা খারিজ। এইগুলো হচ্ছে এরকম যে 241 ইনগ্রিডিয়েন্টস আছে, যে সুনির্দিষ্ট ধারা উল্লেখ করতে হবে, অপরাধের নামটা বলতে হবে, স্পেসিফিক টাইম প্লেস ম্যানার বলতে হবে। যেমন ঘটনাটা একদম কি করলো, এই যে সালমান শাহর কবর থেকে লাশ উত্তোলনের ঘটনা দেখছেন না? এতদিন পরে আসলে লাশ থেকে কি পাবে? কিছুই পাবে না, ডিএনএ টেস্টটা হয়তো ম্যাচিং করবে, এর বাইরে কিছু নাই। এর বাইরে ওই ব্যক্তি কিছু পাবে না। সে কেন কজ অফ ডেথ যদি বোঝে কিভাবে তার মৃত্যু হয়েছে, এই কারণটা কি এখন আর বোঝা সম্ভব? বডিতে কোথাও আঘাত আছে কিনা, এই তখন পাওয়া যাবে। এখন কেন হচ্ছে? এখন হচ্ছে যে ঠিক এই যে লাশটা শনাক্ত করতেছে, এই লাশটা আসলে সালমান শাহ কিনা, বা তার যারা আত্মীয় স্বজন আছে তাদের দ্বারাই এই ডিএনএ ম্যাচিং করেছে ঠিক যারা দাবি করা হচ্ছে যে থাকতে হবে ডকুমেন্টসে স্পষ্ট করে এই চার্জ গঠনটা করে যে ডকুমেন্টসে উল্লেখ করতে হবে ঠিক এই কয়েকটা সময়ে এই ঘটনাটা ঘটছে। তাহলে আগে টাইম এতটা, এত তারিখে, এতটার সময়, যদি টাইম না থাকে, যেমন আপনাদের মজার একটা ঘটনা বলি। একজন র্যাবের ডগ স্কোয়াড, ডগ স্কোয়াড হচ্ছে ওই যে বিভিন্ন র্যাব যে অভিযানে যায়, অভিযানের সময় ডগ থাকে, এই ডগটা যে পরিচালনা করে উনি একদম এমবিবিএস ডক্টর। তো ওই ডগ স্কোয়াডের ওনার ওয়াইফ ওনার বিরুদ্ধে মামলা দায়ের করছে, যৌতুকের মামলা। 11 শিশু নির্যাতন নিয়ে 11 মামলা দায়ের করছে যে তাকে মারপিট করা হয়েছে, যৌতুকের জন্য মারপিট করা হয়েছে। ভালো কথা, যে আরজিতে লিখছে, একটা তারিখ দিছে 5 তারিখ মেবি, 5 তারিখে 9টার সময় তার হাজবেন্ড তার কাছে যৌতুক চেয়ে মারধর করলো। পরবর্তীতে তার হাজবেন্ড 9:30টার সময় বাসা থেকে বের হয়ে চলে গেল। তখন সে ওই বাসা থেকে কোন রকম বের হয়ে গিয়ে কুর্মিটোলা হসপিটালে গিয়ে সে হচ্ছে ই করলো, ডাক্তার দেখালো। এই সে মেডিকেল সার্টিফিকেট এক ধরনের আর্জিতে লিখে আদালতে যখন আর্জিটা দাখিল করলো ট্রাইব্যুনালে, কোন ট্রাইব্যুনাল কি করলো, ওই যে 202 দ্বারা আমরা বললাম না, এটা অনুসন্ধান অথবা ইসে দিবে, ইনভেস্টিগেশন দিবে, এটা অনুসন্ধানের জন্য একটা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দিবে। ম্যাজিস্ট্রেট কি করলেন, ওই যে এজার এই কি বল নালিশকারী, সে সহ বললেন যে আপনার যারা সাক্ষী আছে তাদের জন্য মুক্তিকা আসছে। এবার ম্যাজিস্ট্রেট সাহেব লিখতেছেন জবানবন্দি, বাদী বলতেছে, বাদী ওই জায়গায় যে কথা বলছে তবু ওই কথাটা বলছে, তার আর যে এগুলো লিখছে যে বিগত 5 তারিখে এই 9টার সময় তাকে মারধর করা হলে এগুলো বিস্তারিত। ওই জায়গায় আসছে তার মা আসছে, 2 নম্বর সাক্ষী হচ্ছে তার বোন। বোন যাই বলতেছে ম্যাজিস্ট্রেটের কাছে যে আমার বোন হসপিটালে গিয়ে আমাকে ফোন দিছে 6 তারিখে, খেয়াল করেন, আগে আরজিতে কি বললো 5 তারিখে বাদী বদল হবে, আর বোন বলতেছে 6 তারিখে আমার বোন আমাকে ফোন দিয়েছে
ফোন দিয়ে বলছে যে তার হাজবেন্ড তাকে যৌতুকের জন্য মারধর করছে। আমি তখন হসপিটালে যাই, হসপিটালে গিয়ে আমার বোনকে ডাক্তার দেখায় আমি বাসায় নিয়ে আসি। এইবার ভিকটিমের মা বলতেছে যে আমি গ্রামের বাড়ি বগুড়াতে ছিলাম, আমি যখন শুনলাম যে আমার মেয়েকে যৌতুকের জন্য জামাই মারধর করছে, তখন আমি ঢাকায় আসছি। আসার পরে আমি ওই জায়গা থেকে জামাইয়ের বাড়ি থেকে আমার মেয়েকে উদ্ধার করলাম, উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তারপরে আমি আমার বড় মেয়ের বাসায় চলে আসলাম। ঘটনার সিকোয়েন্সটা দেখে আর জিতে বাদী কি বললো, আমাকে মারধর করছে। আমি পরে উদ্ধার হয়ে নিজে যে হসপিটালে গেলাম, পরবর্তীতে আমি বোনের বসে আসছি। বোন বলতেছে যে আমার বোন আমাকে ফোন দিচ্ছে হসপিটাল থেকে, তারপর আমি তাকে গেছি নিয়ে বাসায় নিয়েছিলাম। মা এসে বলতেছে আমি নিজে বগুড়া থেকে আসছি, এসে মেয়েকে ওই জায়গা থেকে উদ্ধার করছে, উদ্ধার করে হসপিটালে নিয়েছি, তারপরে বাসায় এসেছি। মজার ব্যাপার হচ্ছে মেডিকেল যখন হয় এই হার্ট বা গ্রিভিয়াস হার্ট নিয়ে, তখন মেডিকেলের ডক্টররা এটা সকল ক্ষেত্রে, অর্থাৎ ডক্টরের কাছে গেলেই যত ডক্টর লিখতে যাবে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, এই পুলিশ কেসের ক্ষেত্রে, সেটা রেপ কেস হতে পারে, অন্য যে কোনো কেস, ওই জায়গায় ভিকটিমের একটা জবানবন্দি নেয়। ওই জায়গায় লেখে যে কি হয়েছে আপনার, 2-3 লাইনের একটা বক্তব্য লেখে। তিনি লিখছেন 4 তারিখে রাত 9:30টার সময় আমার যৌতুকের জন্য আমার হাজবেন্ড মারধর করে, এই কারণে আমি 5 তারিখে এই কারণে আমি ডাক্তার দেখাতে আসছি। ডাক্তার লিখতেছে যে ভিকটিমের উপস্থিতির সময় ওই জায়গায় লিখে দেয়, যেটা পুলিশ কেসে সবাই ওই যে টাইম বললাম না, এজারে এই এজারে যে পুলিশ কর্মকর্তা কেন টাইমটা লেখে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই জায়গায় অ্যাডমিশন ফর্মটা আছে ডক্টরের, ওই জায়গায় ফর্মে দেখা যাচ্ছে টিকিট কাটছে, তারপর ডাক্তারও লিখতেছে, সার্টিফিকেট দিচ্ছে যে সে বিকাল 4:30টার সময়, 5 তারিখেই আসছে, বিকাল 4:30টার সময় তার কাছে আসলে সে এসে বলতেছে তার আগের দিন তার হাজবেন্ড রাতে মারধর করছে। মজার ব্যাপার হচ্ছে এই আর্জিতে এই জায়গায় আমি বিশ্বাস বিষয়টা আমি রেডি করছিলাম। তো এই জায়গায় আমি দেখাইছি, ওই টেবিল আকারে দিয়ে দিয়েছি। এজাহারকারী বললেন ঘটনার সময় এই 1 নম্বর সাক্ষী বললেন যে তার বোন, যে ঘটনার সময় এটা। তারপরে তার 3 নম্বর সাক্ষী ভিকটিমের মা বললেন সে নিজে এসে তারপরে হসপিটালে নিয়ে গেল, ঘটনার সময় এটা। এরপরে আসি ঘটনার সময়টা এজাহারকারী আরজিতে এটা বললেন, ম্যাজিস্ট্রেটের কাছে এটা বললেন, এরপর ডাক্তারের যে রিপোর্ট আছে রিপোর্টে এই কথা বললেন। ডাক্তারের রিপোর্টে দেখা যাচ্ছে যে সেই অ্যাডমিট হয়েছে এই কটার সময়, সে আঘাতপ্রাপ্ত হয়েছে এই কটার সময়। এই যে যে ঘটনাটা দেখানো হলো, তখন এই জায়গায় আদালতের কাছে প্রশ্ন করা হলো যে স্যার আপনাকে তো আরজিতে যদি আপনি চার্জ ফ্রেম করেন আপনাকে লিখতে হবে বিগত এতদিন তারিখে ঠিক এই কটার সময়ে আপনি আসামি ভিকটিমের কাছে বা বাদীর কাছে যৌতুক চেয়ে তাকে না পেয়ে তাকে মারধর করছেন, এই কারণে আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011 ধারা অনুযায়ী আপনি অপরাধ করেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। এই কথাটা লিখতে হবে। বিজ্ঞ আদালত আপনি কি লিখবেন, টাইমটা কি লিখবেন যে রাতে, আগের দিন রাতে 9টার সময় মারধর হয়েছে, নাকি পরের দিন সকালবেলা 9টার সময় মারধর হয়েছে? আর যদি মারধর করে থাকে, নাকি ভিকটিমের মা বলছে যে তার মেয়েকে সে বগুড়া থেকে 6 তারিখে এসে উদ্ধার করে তারপর হসপিটালে নিয়েছে, তাহলে সে আসলে ডাক্তার দেখালো মারধর হলো কখন? তার মানে এই ঘটনাটা সম্পূর্ণ সাজানো। আপনাকে যে কোনো 3টার একটা অপশন বেছে নিতে হবে। তার না, অথবা আপনাকে এজাহারে লিখতে হবে, এই চার্জ ফ্রেমে লিখতে হবে যে বিগত ঠিক এতটার সময় অথবা এই কটার সময় অথবা এই কটার সময় আপনি অপরাধ করেছেন। ডিসচার্জ। এখন দেখেন ডিসচার্জে এক্সাম থাকতে হবে, তখন ডিসচার্জ হয়ে যাবে। আর যদি আদালত দেখে চার্জ গ্রহণের মতো উপাদান আছে, 242 ধারা চার্জ গ্রহণ করবে, ডিসচার্জ হলে মামলা হিসেবে শেষ। যদি চার্জ গ্রহণ হয় তাহলে কি হবে? চার্জ গ্রহণ হলে পরবর্তীতে ঠিক ওই সময় আপনারা যারা কোর্টে যান আপনারা খেয়াল করবেন, আসামির কাছে জিজ্ঞাসা করা হয় আপনি দোষী না নির্দোষ। তখন আসামিরা বেশিরভাগই আইনজীবীরা স্বীকার নিতে নির্দোষ। তবে যদি আসামিরা স্বীকার করে ফেলে আমি একবার আসামির পক্ষে পিটিশন দিলাম 243 ধারা অনুযায়ী আমি দোষ স্বীকার করি, মামলা অনেকগুলো ধারা, এই যে গত মাসে পেশকার বলেন ভাই বললেন এ তো আসামি, এতগুলো আসামি সহ তো সাজা দিয়ে দেবে স্যার। আমি আইন দেখাবো,
যে আমি বড় ধরনের সাজা পাবো না। সাজা আছে মোটামুটি 2 বছর 3 বছরের সাজা আছে। তো যেহেতু অনেকগুলো ধারা, কমপক্ষে 2 বছর সাজা দেবে। পেশকার সে বলে যে না, 2 বছর সাজা তো মাস্ট কনফার্ম, যেহেতু দোষ স্বীকার করে বলছে। আর এইরকম তো দেখি নাই, দোষ তো কেউ স্বীকার করে না, আপনি দেখবেন লিখিত আকারে দোষ স্বীকার করতেছেন। আমি তো দেন আগে তারপর দেখি দেখি এটা দেখালাম। যাই হোক, দোষ স্বীকার করলাম। এই মামলাটা কমপক্ষে বিচার করতে গেলে 3 থেকে 4 বছর বা ইভেন 6-7 বছরও লাগতে পারে। সাক্ষ্য বলুন আসলে, কারণ সাক্ষীরা সব পুলিশ ম্যাজিস্ট্রেট, এই অমুক জায়গাতে আসবে তমুক জায়গা থেকে আসবে, ছুটি নিয়ে আসতে সময় লাগে। মামলায় দোষ স্বীকার করার পরে আদালতকে প্রোবেশন অ্যাক্ট দেখালাম, দেখায় সেই জায়গা অনুযায়ী আছে যে সর্বোচ্চ 2 বছরের সাজা দেওয়া হবে, তাহলে সাজাটাকে আদালত ইচ্ছা করলে মওকুফ করে দিয়ে তাদেরকে মুক্তি দিতে পারে। আইনটা দেখালাম, দেখানোর পরে আদালতও সন্তুষ্ট হলো। যাই হোক, পরবর্তীতে আমরা সবাই পেয়ে গেছি, ডিসচার্জ বলতে সাজা দিয়েছে, সাজা দিয়ে আবার সঙ্গে সঙ্গে মুক্তি, সবাই চলে যাবে। এই ধারা হচ্ছে সত্যিকার সত্যতার পরে দণ্ড দিয়ে দেবে যদি দোষ স্বীকার করে। আর যদি দোষ স্বীকার না করে, দেন কি হবে? সাক্ষ্য গ্রহণ হবে, তারপরে আর্গুমেন্ট হবে, যুক্তির দরকার সঙ্গে যেটা আছে, এরপরে সাজা দিয়ে দিবে অথবা খালাস দিবে যদি সত্য না পায়। যদি না হয়, প্রমাণ না হয়, খালাস। আর যদি প্রমাণ হয়, ঘটনার সত্যতা সিকোয়েন্স ঠিক থাকে, তাহলে সাজা পেয়ে যাবে। এখন হচ্ছে যে এই সাজা পেলে তো বা খালাস পেলে মামলা তো ওই জায়গায় শেষ, তাহলে এরপরে আপিল বা অন্য কিছু ট্রায়াল কোর্টের স্টেজে আর কিছু না। ট্রায়াল স্টেজে এই সাক্ষ্য গ্রহণের এই পর্যায়ে খেয়াল করেন, এই জায়গায় হয়তো 5 নম্বরের উত্তরটা আমি এখন দেখছি যে এই জায়গায় 4 লিখে 5 লিখে, এই জায়গায় আবার 5 আসছে। এই যে 4, এই স্টেজে সাক্ষ্য গ্রহণের স্টেজে কি হলো? 247 নালিশকারী অনুপস্থিত, দীর্ঘদিন ধরে বাদী আসে না, ফেয়ার মামলা, বাদী আসে না, তখন কি হবে? আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য 2-3 ডেট রাখবে। 5 জন আজকে আমি 28 নম্বর কোর্টে বসেছিলাম একটা মামলায়, সেই সময় দেখলাম এর একটা মামলায় 3টা ডেট গেছে সাক্ষীর জন্য, সাক্ষী আনে না, আদালত এসে খারিজ করে দিচ্ছে। কিন্তু আইন খুব কাগজ তার রাখেন না, আদালত কোনো বক্তব্য শুনলাম না, খারিজ করে দিচ্ছে। তাহলে 247 ধারায় নালিশ খারিজ, দীর্ঘদিন যদি বাদী অনুপস্থিত থাকে। এরপরে হচ্ছে 248 ধারা, যে কোনো পর্যায়ে হতে পারে। এই যে সাত গঠনের পরে যে কোনো পর্যায়ে বাদী এসে বললো যে আমাদের মধ্যে আপোষ হয়ে গেছে, বা আমি মামলা চালাবো না, বা তার সঙ্গে আমার যে বিরোধ ছিল, বিরোধ মিটে গেছে, আমি তার কাছে টাকা পাইতাম, টাকা পেয়ে গেছে, আমি মামলা প্রত্যাহার করে নিবো, অর্থাৎ মামলা তুলে নেওয়া যেটাকে বলে। 248 ধারায় যদি মামলা তুলে নেয়, আসামি খালাস হয়ে যাবে। এই যে খালাসের রায় হবে তখন 245 ধারায়। আরেকটা হচ্ছে এই সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে, কিন্তু জিয়ার মামলায় এটা হচ্ছে 247 হচ্ছে জিয়ার মামলা, কিন্তু এটা এই যে নালিশকারী মানে হচ্ছে জিয়ার মামলা। জিয়ার মামলার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সাক্ষী আসে না, তখন কি হবে? তখন খালাসও হবে না, সাজাও দিবে না, তখন মামলাটাকে পোস্টপোন করে রাখবে, স্থগিত করে রেখে আসামিকে রিলিজ দিবে এই মামলা। এই হচ্ছে ট্রায়াল স্টেজে ম্যাজিস্ট্রেট কোর্টে এই স্টেজ গুলো আছে। দায়রা আদালতের স্টেজে একটু ভিন্নতা আছে, আমরা সেটা পরে দেখবো আগামী ক্লাসে, এত কিছু আমরা মনে করতে পারবো না। তো এই যে কমপ্লিসেন্স কোর্টে 2টা ধরনের মামলা দেখালাম, ফেয়ার মামলা। ম্যাজিস্ট্রেট কোর্টে ট্রায়াল স্টেজে আমরা ফেয়ার মামলা, জিয়ার মামলা উভয় ক্ষেত্রেই একদম। শুধু এই জায়গাটা যে যদি সাক্ষী না আসে, ফেয়ার মামলার ক্ষেত্রে 247 ধারা, জিয়ার মামলার ক্ষেত্রে 200, এটা লেখা নেই 249 ধারা। এই জিয়ার মামলার ক্ষেত্রে 249 ধারা, যা ধরনের বাদ 249 ধারা, 249 ধারা 7 নম্বরের দিকে। চালু করে দিন। ঠিক নাই, যখন বাদী আসবে রাষ্ট্রপক্ষে, কারণ জিয়ার মামলার বাদী হচ্ছে রাষ্ট্র। ওই যে থানাতে যে মামলাটা দায়ের হয়, পুলিশ সাধারণত একজন সংবাদদাতা, পুলিশ বাদী না। এবং আমরা যারা কোর্টে যান নিয়মিত, আপনারা দেখবেন যখন জিয়ার মামলায় কোনো পিটিশন দাখিল হয়, তখন বলা হয় রাষ্ট্র বনাম, আসামির নামটাই থাকে, বাদীর জায়গায় রাষ্ট্র লেখে। কেন? জিয়ার মামলার সকল মামলার বাদী হচ্ছে রাষ্ট্র, আর রাষ্ট্র মানে হচ্ছে ডিসি। দেখো ওই প্রসঙ্গে আমরা বিস্তারিত যখন আলোচনা করবো তখন আলোচনা করবো। হ্যাঁ, চালু হতে পারে, যে কোনো সময় চালু করতে পারে, আদালতের পারমিশন নিয়ে রাষ্ট্রপক্ষ যে কোনো সময় চালু করতে পারে, এবং যৌক্তিক ব্যাখ্যা দিয়ে কেন এতদিন অনুপস্থিত ছিল সেটা। যদি চালু হয় তখন আবার নোটিশ দেবে আসামিদের বিরুদ্ধে,
নোটিশের ভিতরে তারা আসবে, আবার মামলা শুরু হবে। যাই হোক, স্টেজ গুলো আমরা বুঝছি কিনা। এরপর প্রত্যেক স্টেজ থেকে অনেক প্রশ্ন আছে, আমরা সেগুলো দেখি। স্টেজ যদি মাথায় না থাকে তাহলে আমাদের মাথায় কিছুই ঢুকবে না, যা বলবো সব কিছু মনে হবে যে নতুন বলতে পারছি, আবার দুদিন পর দেখবেন যে ভুলে যাচ্ছে। এই স্টেজ গুলো দয়া করে ভাই, কেউ কোন স্টেজের পরে কোন স্টেজ, বা কোন স্টেজের আগে কোন স্টেজ, বা কোন স্টেজ থেকে আর একদিকে চলে যাচ্ছে, কোনটা অনুপস্থিত থাকলে কোনটা থাকলে কি হচ্ছে, এইটা আমাদের কনসেপ্টটা একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়। আজকে যেগুলো আমি দিলাম, যাই হোক আজকে এই পর্যন্ত পড়া। আমরা নেক্সটে সালের প্রশ্ন আছে, টপিক ধরে ধরে এই যে প্রত্যেকটা স্টেজ ধরে ধরে আমরা এখন থেকে পড়বো। যেমন শেয়ার মামলার মধ্যে পার্থক্য কি কি আছে আসছে, পরীক্ষা প্রশ্ন আসছে। ইনকোয়ারি কি জিনিস, ইনভেস্টিগেশন কি জিনিস, টিকালি কোন আসছে পরীক্ষায়। এরপরে এই যে পুলিশ রিপোর্ট দিল 173 ধারাতে সত্যতা পায়নি, বাদীপক্ষ নারাজি দিতে চাই এজাহারকারী, তখন কি হবে, কোন স্টেজে এসে কি হবে, কগনিজেন্ট স্টেজ থেকে আবার বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলো সব দেখবেন ধারাবাহিক ভাবে। সব প্রত্যেকটা স্টেজ থেকে কম বেশি পরীক্ষার প্রশ্ন আসবে। যেমন ট্রায়াল স্টেজের মধ্যে এই যে ডিসচার্জের থেকে আহামরি একটা প্রশ্ন নাই, যেটা আজকে শুরুতে আমরা বললাম, সেটাই ট্রায়াল স্টেজে না, সেটা ছিল কোথায় খালাস দেবে নাকি সাজা দেবে, তাই না, একই ট্রায়ালের মধ্যে ছিল। যাই হোক, কিন্তু এই স্টেজে নিয়ে আসছে ওই প্রশ্নটা বই মধ্যে। তো এই স্টেজ থেকে কোনো প্রশ্ন ইতিপূর্বে আসে নাই, তবে এটা সিলেবাসে আছে। জুডিশিয়ারিতে বহুবার এই প্রশ্নটা আসছে, এই স্টেজ থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। আমরা এই স্টেজ থেকে ধারণা নেব মোটামুটি একটা। তো ওই স্টেজ থেকে কোনো প্রশ্ন আসলে আমরা অবশ্যই দেখবো, আমরা সব স্টেজ থেকে ধারণা নেব। তবে মৌলিক কিছু স্টেজ থাকে, এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন হয়। এইগুলো এত সুন্দর করে পড়বো যে ওই যে টু দা পয়েন্টে একদম মনে হবে দানাদার গুলো উল্লেখ করে দিয়েছে, দ্যাটস ইট। এই জায়গা থেকে মার্ক কাটতে পারবে না, 5-এর মধ্যে আমাদের অবশ্যই 4 দিতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, কার কোনো প্রশ্ন আছে কিনা, বা যারা অনলাইনে সংযুক্ত আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের সরকারের কমিটি পড়া স্পেশালি এই মামলার স্টেজগুলোকে নাকি আবার না, মামলার স্টেজকেই আপনারা আগে পড়েন আগামী ক্লাস পর্যন্ত। এরপরে এই স্টেজ কোনোদিন ভোলা যাবে না, কারণ এগুলো আপনার কোটো লাগবে। কারণ এই স্টেজ জানাবে, সিআরপিসিতে জানবে, সে জানবে কোন স্টেজে আপনার কি পদক্ষেপ নিতে হবে, বাদী পক্ষের কি পদক্ষেপ, আপনি আসামি করতে হলে আপনাকে কি পদক্ষেপ নিতে হবে। আর পেনাল কোডের কাজ কি, পেনাল কোড হচ্ছে এই যে ডিসচার্জ হবে নাকি খালাস করাবেন আপনি আসামিকে, অপরাধ এটা প্রমাণিত হয়েছে কি হয় নাই, কোন কোন গ্রাউন্ড থাকলে, কোন কোন উপাদান থাকলে অপরাধ হবে, কোন কোন উপাদানের অনুপস্থিতিতে অপরাধটাই সংঘটিত হয় নাই। যেমন আপনি কি করলেন, মাছ আর পানি দিয়ে এবার জাল দিলেন, এটা কি হলো, তরকারি হলো, হলো না, এর মধ্যে আরো মশলা দিতে হবে না। এই মশলাটাই হচ্ছে এই পেনাল কোডে পড়বো, যে কি কি মশলা দিলে একটা তরকারি হবে। এরপরে পোলাও রান্না করতে করে কি কি উপাদান লাগে, এগুলো হচ্ছে পেনাল কোড। আর কোন স্টেজের পরে কোন স্টেজ দিবেন, মশলাটা কখন দিবেন, কখন ভাজবেন, কখন নামাবেন, এইগুলো পড়বো হচ্ছে সিআরপিসি। বুঝছেন কিনা? জি, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, দ্রুত বলেন, আমরা অনেক সময় নিয়ে এলাম, 9টা বেজে গেছে। স্থানীয় কিছু ছিল, স্থানীয় কিছু দেওয়ার পরে আসামি নারাজ, নারাজকে প্রত্যাখ্যান করলো, রিভিশন করবো, রিভিশন করবো, নারাজ নারাজ এলাও করে, তখন তদন্তে চলে গেল, আসামি তখন আসামি জামিন নিবে, জামিন থাকে আমাদের হ্যাঁ ওই মামলা, মামলা ওইটাই থাকবে, মামলার মধ্যে এই মামলা। ও মানে আসামিরা কিছু না, আসামি নারাজ যদি অ্যাকসেপ্ট হয়, নারাজ অ্যাকসেপ্ট হলে সে পুলিশ রিপোর্ট জামিনে থাকবে, পরবর্তীতে জামিন নিবে, জামিন পরবর্তী জামিন দিবে টাকা। কারণ মামলাটা তো সত্যতা পাওয়া যায়নি, যদি পরবর্তীতে পাওয়া যায় তখন আদালত নির্ধারণ করবে তাকে আটকাবে কি করবে। আসামের কোনো বক্তব্য নেই, হ্যাঁ ওইখানে যদি ওই দিন পর্যন্ত জামিনে থাকে, পরবর্তী যেহেতু মামলাটা চলমান আছে জামিন চাই। এটা হচ্ছে তখন সার্চ গঠন হতো, যে তার সার্চ গঠনের কোনো উপাদান না, যেমন আমি যে উদাহরণ বললাম, যে ঘটনাটা বললাম, এটা যদি সার্চ গঠন করে তখন এটার কাজ কি, উচ্চ আদালতে গিয়ে সে রিভিশন দেয়।
চার্জ গঠনের পরে আসামি চার্জ গঠনের পরে করতে পারবে রিভিশন করবে। আর বাদী কি করবে, পুলিশ ছিল তার পক্ষে আসেনি, মামলায় তো শেষ হয়ে যাচ্ছে, এই কারণে সে দিল নারাজি, নারাজি না মঞ্জুর হয়েছে, তখন সে আরো চলছে প্রতিকার, তখন যাবে সে রিভিশন। আর কোনো প্রশ্ন আপনাদের? ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ।